যখন নির্বাচন আসে তখন বিরোধী দলগুলি সবসময় তত্ত্বাবধায়ক সরকারের জন্য ভীষণভাবে কান্নাকাটি করে, আবার যখন ক্ষমতায় যায় তখন সমস্ত কিছু ভুলে গিয়ে আবার এটা বাতিল করার যত ধরনের উদ্যোগ নেয়। আমি প্রায়ই বলি, এবং বিখ্যাত আছে ভলতেয়ারের একটা কথা আছে, গণতন্ত্র মানে কিন্তু সর্বোচ্চ যিনি ক্ষমতাবান তার নিরাপত্তা নিশ্চিত করা না, যিনি দুর্বল তার নিরাপত্তা নিশ্চিত করা। এটা মনে রাখতে হবে। হুটহাট করে একটা চিন্তা করলাম আর করে ফেললাম, এটা কখনো যথাযথ হয় না। আমি শুধু এইটুকুই ব্যাখ্যা দিচ্ছি না, কারণ এই কথাটা কেন বললাম, কারণ ঐক্যমত্যের আলোচনায় আমাদেরকে এরকম মনে হয়েছে যে একটা চিন্তা করলাম, সেইটা এসে কিভাবে একটু সবার সাথে কথা বলে করা যায় তাই। কিন্তু আপনি বিশেষ করে যদি সংবিধান সংশোধনের প্রশ্ন যেমন থাকে বা অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কারের প্রশ্নগুলো থাকে, সেইটাকে গভীর পর্যালোচনা করেই করা দরকার। দর্শক, আজ আমরা এমন দুটি বিষয় নিয়ে কথা বলবো যা দেশের বর্তমান এবং ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটকে সম্পূর্ণ নতুন এক রূপ দিতে যাচ্ছে। প্রথমত, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের 2026 সালের গ্লোবাল লাইবিলিটি ইন্ডেক্সে বিশ্বের 173টি শহরের মধ্যে আমাদের রাজধানী ঢাকা বরাবরের মতোই তলানিতে 171তম অবস্থানে রয়েছে। মধ্যপ্রাচ্যের মতো কোনো যুদ্ধ বিগ্রহ না থাকা সত্ত্বেও দীর্ঘস্থায়ী কাঠামোগত দুর্বলতা এবং অবকাঠামোগত বেহাল দশার কারণে ঢাকা বসবাসের অযোগ্যতার শীর্ষ তীরে আটকে আছে, যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিতীয়ত, দেশের বিচার বিভাগ ও রাজনীতিতে এক ঐতিহাসিক মোড়। সংবিধানের ৫ম সংশোধনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানে ফিরছে বহুল আকাঙ্ক্ষিত তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোট। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করাটা এই সরকারের রাজনৈতিক অঙ্গীকার। একটি বসবাসযোগ্য ঢাকা গড়ে তোলার চ্যালেঞ্জ এবং সংবিধানের এই ঐতিহাসিক পরিবর্তনের সুদূর প্রসারী প্রভাব নিয়ে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াইসিল স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন 3 জন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আমার ডান দিক থেকে পরিচয় পর্ব শুরু করছি। আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, চেয়ারম্যান জনতার দল ও নিরাপত্তা বিশ্লেষক। এর পরপরই আছেন অধ্যাপক ডক্টর স্নিগ্ধা রেসওয়ানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমার সর্বডানে আছেন রহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি। 3 জনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব শামীম কামাল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম, ৫ম সংশোধনীর রায় হাইকোর্টের 4টি বিষয় আপিল বিভাগে বহাল থাকলো। এর মধ্য দিয়ে কি শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল, নাকি সংবিধান ব্যাখ্যার নতুন দৃষ্টান্তও তৈরি হলো? কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের দর্শক শ্রোতৃ মণ্ডলী, আজকের সহবিজ্ঞ আলোচক, আমি মনে হয় খুব আন্তরিকভাবে এই সরকারকে প্রথম ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে এটি একটি অত্যন্ত ইতিবাচক একটি দিক। তত্ত্বাবধায়ক সরকারের দাবি দীর্ঘদিনের, যখন নির্বাচন আসে তখন বিরোধী দলগুলি সবসময় তত্ত্বাবধায়ক সরকারের জন্য ভীষণভাবে কান্নাকাটি করে, আবার যখন ক্ষমতায় যায় তখন সমস্ত কিছু ভুলে গিয়ে আবার এটা বাতিল করার যত ধরনের উদ্যোগ নেয়। তো আমরা এখানে দেখলাম যে সরকার একদম সম্পূর্ণরূপে খুবই মসৃণ একটা জায়গায় রয়েছে, খুবই শক্তিশালী একটা অবস্থানে আছে। আমি শুধু পার্লামেন্টের ব্রুট মেজরিটির কথা বলছি না, সার্বিকভাবে নতুন সরকার, ল্যান্ডস্লাইড ভিক্টরি, বাইরের বিভিন্ন জায়গা থেকে সমর্থন, সবকিছু মিলে সরকার কিন্তু অত্যন্ত সুবিধাজনক একটা অবস্থানে আছে। তারপরে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ সংক্রান্ত বিষয়ে বা জ্বালানির যে অনিশ্চয়তা, সেটা কাটিয়ে উঠে বা সেটাকে ম্যানেজ করে এমন একটা জায়গায় আসছে যখন সরকার আসলে সুষ্ঠুভাবে বা সুস্থ মস্তিষ্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। এমন একটা পরিবেশে যদি তত্ত্বাবধায়ক সরকারকে বহাল রাখার ক্ষেত্রে যদি আপিল বিভাগের রায় আসে, তাহলে সেটাকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। যে 4টা বিষয়ে হাইকোর্টের যে অবজারভেশন ছিল, সেই 4টা বিষয়ে এটা রয়ে গেল সংবিধানে। সো এই যেমন আপনার গণভোট, তারপরে লোয়ার কোর্টে রিট করার যে অধিকার, বা সংবিধানের কোনো অংশকে বাদ দিলে এটা সাংবিধানিক রাষ্ট্রবিরোধিতা, এই বিষয়গুলিকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে টিকে রাখা হলো। এটা আমি মনে করি এই সরকারের জন্য সবচেয়ে বড় সাফল্য এবং ইতিবাচক দিক হিসেবে দেখছি। কারণ দীর্ঘদিনের বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, যেটা আমি প্রথমে উল্লেখ করলাম, সেখান থেকে একটা ব্যতিক্রম অবস্থান আমরা দেখতে পেলাম। এই দিন শেষে সাধারণ মানুষ সবাই চায় যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক, তাতে যে আসবে ক্ষমতায় সেটাকে আমরা ওয়েলকাম করব।
সো এই বিষয়টাকে আমি সাধুবাদ জানাই। আপনি প্রথম যে কথা বললেন যে শহর হিসেবে ঢাকার অবস্থান 173-এর মধ্যে 171, তো এটা বিস্মিত হওয়ার কিছু নাই, এটাই অবস্থা। আপনি গতকালকে খেয়াল করেছেন কিনা, আমি আরেকটা দিকে দৃষ্টি, আজকের থেকে ব্যাপারটা ওটা খুবই উদ্বেগজনক, সেটা হচ্ছে এফডিআই। বাংলাদেশে যে এফডিআই ফ্লো, এটা খুবই খুবই মানে নিম্নমানের, এবং আরো অবাক হলাম যখন দেখলাম যে এটা উগান্ডা এবং যুদ্ধ বিধ্বস্ত, প্রচন্ড যুদ্ধ হচ্ছে কঙ্গোতে, সেই কঙ্গোরও নিচে। সো এটা কিন্তু পৃথিবীর কয়েকটা যে তলারি দেশে, আমরা কিন্তু এত বছর ধরে এত রকমারি মনোলোভা চমৎকার চমৎকার কথা শুনছি, সরকারের উন্নয়ন বয়ান, মানে প্রচুর বিনিয়োগ আসছে, উন্নয়নে ভেসে যাচ্ছে, এগুলো যে সব ফাঁপা বলি ছিল, এটা কিন্তু স্পষ্ট বোঝা গেছে। সো এই বিষয়টা আমি চিন্তা, বাংলাদেশের ইকোনমির সাইজ দেখেন, এটা $501 বিলিয়ন জিডিপি, রাইট? এবং আমাদের থেকে 7 গুণ ছোট হচ্ছে গিয়ে উগান্ডা। সেই উগান্ডারও এফডিআই আমাদের থেকে অনেক বেশি। সুতরাং এটা কিন্তু খুবই উদ্বেগজনক একটা অবস্থা, এবং 2024 থেকে 2025-এ সামান্য বেড়েছে, এবং আস্তে আস্তে যদি এখনো $2 বিলিয়ন আসেনি। সো এটা আমার মনে হয় বড় একটা দুশ্চিন্তার কারণ। সার্বিকভাবে এই সরকার এসছে, 100 দিন অতিক্রম করেছে, প্রায় 4 মাসের মতো হলো। এর মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু সময়ের স্বল্পতার ভিতরেও সরকার যেভাবে চাচ্ছে বিষয়গুলিকে অর্গানাইজ করার জন্য, সেদিকে এখন দৃষ্টিভঙ্গি আমাদের সকলে, সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে, সহযোগিতা করতেও চাই। কিন্তু আমি যে জিনিসটাতে নিয়ে খুব চিন্তিত, যে এই দেখুন বাজেটটা যে হলো, বাজেটটা সবসময় আমরা একটা কৃতিত্ব নেই, এটা স্মরণকালের সর্ববৃহৎ বাজেট। কোন সরকার কি দেখেছেন যে আগের বাজেটের থেকে ছোট বাজেট দিয়েছে? কোনোদিনই দেয়নি। আমার মনে হয় যে প্রথম যেটা করা উচিত ছিল, পূর্ববর্তী বাজেটটাকে আগে রিভিউ করা উচিত। আপনি যদি পূর্ববর্তী বছরের বাজেটটাকে রিভিউ করেন, তাহলে দেখবেন যে 30%, 40% বাজেট বা 50% ম্যাক্সিমাম অ্যাটেন্ড করা সম্ভব হয়নি। যদি তাই হয়, তাহলে কেন আপনি এরকম একটা লোক দেখানো, মন ভোলানো এরকম একটা রাজনৈতিক বাজেট দেবেন? প্র্যাগমেটিক হতে হবে, প্র্যাকটিক্যাল হতে হবে, এটা কিন্তু আমাদের হয় না। দ্বিতীয়ত হলো, বিএনপি সরকারের কথা ছিল যে কোনো বড় বড় কোনো প্রজেক্টে যাবে না, বড় বড় কোনো মেগা প্রজেক্টে যাবে না, সম্ভব না। এখানে দেখলাম যে অনেক বড় বড় প্রজেক্ট, যেমন পদ্মা ব্যারেজের মতো প্রজেক্ট, এটা হচ্ছে, তিস্তা নিয়ে আলোচনা হচ্ছে, তারপরে দ্বিতীয় পদ্মা সেতু, তৃতীয় মেঘনা সেতু, ইত্যাদি ইত্যাদি, মানে অনেক বড়, ঢাকা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এগুলো কিন্তু অনেক বড় বড় প্রজেক্ট, কিন্তু এই টাকা কিন্তু নাই। এখন টাকার জন্য আমরা বাইরে বিভিন্ন জায়গা থেকে, যেমন চীন, মাননীয় প্রধানমন্ত্রী চীন ঘুরে আসলেন, চীন তো টাকা দেওয়ার জন্য এক পায়ের উপরে দাঁড়িয়ে আছে। চীনের এত পরিমাণ টাকা, এবং আমরা যেটা জানি না, পৃথিবীর প্রায় 140টা দেশের সাথে যে সম্পর্ক, বাংলাদেশের কিন্তু একই রকম সম্পর্ক, আমরা বাইরের খবর তো জানি না। তো বিভিন্ন জায়গায় আপনি যান, ঘুরে দেখবেন যে চীন কিন্তু অন্যান্য দেশে এরকম বিনিয়োগ আছে, এরকম কার্যক্রম করছে। কিন্তু এই লোন করে এনে আপনি কোনো সময় বাংলাদেশের কোনো সরকারকে দেখবেন না যে রিজার্ভে হাত দিয়েছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনার তখনই আমি আপনাকে কৃতিত্ব দেব যদি আপনি বৈদেশিক যে ঋণ আছে, এটা যদি আপনি আস্তে আস্তে, অলরেডি $78 or $79 বিলিয়ন আমাদের লোন আছে, এবং তারপরে এখন যদি বাইরের থেকে লোন নিয়ে আসে, আপনি লোন করে ঘি খাবেন, এটা কোনোভাবেই অ্যাপ্রিসিয়েটেড না। তো এখন এই সরকারের বড় বড় মেগা প্রজেক্টগুলো, যেরকম সামাজিক সুরক্ষায় সরকার একটা বড় ব্যয় করেছে, এটা আমার দৃষ্টিতে এটা অপচয়। কারণ কোনো জাতিকে যদি আপনি এভাবে সামাজিক সুরক্ষা দেন, সে সাহায্য নির্ভর জাতি হয়ে যাবে, এবং আপনি কোনোদিন এই চাহিদাটা শেষ করতে পারবেন না। আপনি দেখুন, এই যে বাণিজ্য বাজেটের যে আপনার টাকা সংগ্রহ কিভাবে করবে, যে টার্গেটটা এনবিআর মানে ঠিক করেছে লক্ষ্যমাত্রা, তা কিন্তু 30% অ্যাচিভ করতে পারবে না। সো সবকিছু মিলে এই বাজেট কিন্তু বাস্তবায়ন একটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। এর পাশাপাশি যে রাজনৈতিক চ্যালেঞ্জগুলি আছে, দেখুন পৃথিবীতে অনেক দেশ আছে যাদের মধ্যে, এবং ভারতে দেখেন আপনি, এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো মিল নাই, তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের নায়ক নায়িকা পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। আপনি ভারতে যান, আপনি কেরালাতে যাবেন, অমিতাভ বচ্চনকে চেনে না, তাদের নায়ক নায়িকা সব ঘুড়িওয়ালা, মশলা ইত্যাদি ইত্যাদি। সো এই যে একটা কালচার, মানে ডিভিশন, বাংলাদেশ পৃথিবীর কিন্তু একটা ইউনিক নেশন, যেখানে হোমোজেনিয়াস, সবাই এক ভাষায় কথা বলে, একরকম সংস্কৃতি, এক ধরনের চিন্তা ভাবনা করে। কিন্তু আমাদের এই দেশের মধ্যে এত বেশি ডিভিশন, শতধা বিভক্ত, স্বাধীনতা পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, সামরিক, অসামরিক, ধনী, গরিব, রিকশাওয়ালা, প্রত্যেকটা জায়গায় আপনি ডিভিশন। এত ডিভিশন থাকলে এই জাতি কোনো দিনের সামনে আগাতে পারবে না। জাতীয় ঐক্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বিষয়টা যদি আমাদের কোনো রাজনৈতিক দল কিন্তু এই কাজটা মানে প্রজ্ঞার সাথে
দেশপ্রেমের সাথে বা সিনসিয়ারলি এই কাজটা করেনি। তো জনাব শামীম কামাল, জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? সেই আলোচনায় ফিরবো আমরা পরবর্তী অংশে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা। যেমনটি আইনমন্ত্রী জানিয়েছেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা এই সরকারের রাজনৈতিক অঙ্গীকার। এর ফলে বিগত সময়ে আমরা নির্বাচন কেন্দ্রিক যে জটিলতা দেখেছি, যে বিতর্ক দেখেছি, তার অবসান ঘটবে কি? আপনাকে অনেক ধন্যবাদ এবং আমার বিজ্ঞ দুই সহ-আলোচককে অনেক অনেক শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে দেখেন, এটা একটা পজিটিভ ভাইব দেয়, যেমনটি ব্রিগেডিয়ার শামীম বললেন আমাদেরকে। তো এখানে যেটা হয়েছে যে এই পুরো ব্যাপারটার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, আমি প্রায় একটা প্রশ্ন করি যে অভ্যুত্থান হয় না, অভ্যুত্থানে আসলে আমরা কি পেলাম? মানে এটা কিন্তু যেহেতু জুলাই মাস, হ্যাঁ, দেখেন 69-এর অভ্যুত্থান আমাদের একটা দেশ দিয়েছে, মানে আমরা একটা রাষ্ট্র পেয়েছি। তারপরে আপনি এরশাদ বিরোধী যেই ছিল, অভ্যুত্থান ছিল, তখন কিন্তু আমাদের গণতান্ত্রিক চর্চারও কিন্তু একটা প্র্যাকটিস হয়েছে। এখন জুলাইয়ের যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে আসলে ওই অর্থে এখন পর্যন্ত, এটা দুঃখজনক, 2 বছরের পরে আমার হাতে এইরকম একটা বক্তব্য নাই যে আমার কাছে এটা আছে। কিন্তু আমি প্রত্যাশা করি একটা জিনিস এখনো সম্ভাবনা আছে, সেটি হচ্ছে গণতান্ত্রিক চর্চার প্র্যাকটিস, অর্থাৎ নিয়মিত বিরতিতে আপনি একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবেন। এবং এই নিয়মিত বিরতিতে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার পুরো গণতান্ত্রিক চর্চার যে প্র্যাকটিসটা ছিল, এই প্র্যাকটিসটা আসলে দেখেন, আমরা যতটা ওই যে গুম, হত্যা ইত্যাদিতে নিয়ে যত আমাদের কথা আছে, মনোযোগ আছে, তার থেকেও বেশি মনোযোগের বিষয় হচ্ছে বিগত সময়ে গণতান্ত্রিক চর্চার কোনো ব্যবস্থাই আসলে ছিল না। এটা কিন্তু আমাদের মনোযোগের অভাব। এই যে ভাই বললেন না একটা কথা, যে আপনার এই যে জাতিগতভাবে আমাদের আসলে কেন এত সমস্যা হচ্ছে, এত বিভেদ, এর একটা গুরুত্বপূর্ণ রিজন কিন্তু এই বোধের মধ্যেও থাকা যে আসলে গণতন্ত্র চর্চা তো দূরের কথা, গণতন্ত্র বলতে আমরা কি বুঝি, এটা আমরা বুঝি কিনা, এটা একটা প্রশ্ন। আমি প্রায়ই বলি, এবং বিখ্যাত আছে ভলতেয়ারের একটা কথা আছে, গণতন্ত্র মানে কিন্তু সর্বোচ্চ যিনি ক্ষমতাবান তার নিরাপত্তা নিশ্চিত করা না, যিনি দুর্বল তার নিরাপত্তা নিশ্চিত করা। তো এই রাষ্ট্র কি কখনো দুর্বলের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে কিনা, সেটা একটা প্রশ্ন। আপনি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রশ্ন করেছেন, আমি প্রত্যাশা রাখি যে তত্ত্বাবধায়ক সরকার আসাতে একটা মাঠের একটা সমক্ষমতা নিশ্চিত হবে বলে ধারণা করা হয়, এবং সেই জায়গাটা থেকে ইলেকশনটা হতে পারে, সময় মতো হবে, এই প্রত্যাশা থেকে আমি সাধুবাদ দিতে চাই। কিন্তু আমি এটাও বলতে চাই যে ওই যে বললাম, দুর্বলকে সবসময় দুর্বলের পক্ষে থাকা, মজলুমের পক্ষে থাকা, নিপীড়িতের পক্ষে থাকা। দেখেন, আপনি বিভেদের কথা বলছেন, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, যা কিছু আমি পরিবর্তন করতে চাইলাম, আমি যদি সেটি পরিবর্তন না করে তারা যেটা করেছে আমি সেটার আরেকটা রিপ্লেসমেন্ট ঘটাই, তাহলে তো আমি তার থেকে এক্সাম্পলটা সেট করতে পারবো না। এই জায়গাটাতে আমি ব্যক্তিগতভাবে মনে করি যিনি এখন বর্তমান প্রধানমন্ত্রী আছেন, তার অনেক কিছু উদ্যোগকে আমি সাধুবাদ জানাতে চাই। 3-4টা ভালো কথা আমি না বললেই না। আমি শুনেছি যে ওভার রিসেন্টলি, খুব কম, সামান্য, তিনি সরকারি কোষাধ্যক্ষকে 10% তার মূল বেতনের একটা অ্যামাউন্ট দেন, এবং উনি অন্যদেরকে বলেছেন, আই জাস্ট লাভ ইট। মানে এটা আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি এটা একটা ওই যে গুড উইল, কি হবে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, ওই অ্যারাবিক ভাষায় বলেছে ইনামালা আমানুল বিনিয়াতি, মানে আমার নিয়তটা কি, গরিব মানুষকে যে আমি করব, সেই জায়গাটাতে আমি এই জিনিসটা মনে করি। কারণ আপনি মনে করে দেখেন, বিগত সরকারের সময়ও কিন্তু প্রধানমন্ত্রীর এরকম উন্নয়ন তহবিল ছিল, এবং বিভিন্ন ত্রাণ যখন পাওয়া যেত সেখানে আবার লেখা থাকতো অমুকের পক্ষ থেকে, তখন ওটা নিয়ে আমরা অনেক কথা বলতাম, এটা তো আমাদের টাকাই আমাদের পক্ষ থেকে আসতেছে। তো এই জায়গাগুলো একটা ভালো জিনিস আছে, কিন্তু গণতান্ত্রিক চর্চার পরিসরটা আসলে আমাদের সকলের মিলে তৈরি করতে হবে, যেটা আসলে এখনো নাই। সেটি রুট লেভেল পর্যন্ত পৌঁছানো আসলে কতটা চ্যালেঞ্জ? একেবারেই না। আপনি যে সময় মনে করেন, যেমন আপনি এই যে এখন আপনার যে দেখছেন না, ধাওয়া পাল্টা, এই যে 2 দিন আগে যে ককটেল বিস্ফোরণ হলো এনসিপির সাথে, হ্যাঁ, আচ্ছা, উনি কিন্তু একজন বিরোধী দলীয় চিফ হুইপ, তাই না? আচ্ছা, বিস্ফোরণ হওয়ার সাথে সাথে প্রথম কথা হচ্ছে কোনোভাবে ককটেল বিস্ফোরণ হওয়া উচিত না, এটা একদম স্পষ্টত। ককটেলের রাজনীতি, গুম খুনের রাজনীতি, মব সন্ত্রাসের রাজনীতি, এই 3 রাজনীতি বন্ধ না করলে গণতন্ত্র তো দূরের কথা, কোন দল আসলো আর না গেল তাতে কিন্তু কিচ্ছু যায় আসবে না। কিন্তু এই 3 রাজনীতি তো কন্টিনিউ আছে। এখন আপনার কেউ বলছে ককটেল মানে বানিয়েছি, হোয়াট এভার ইট ইজ, ফ্যাক্ট হচ্ছে ককটেলটা আমার এই রাষ্ট্রে ওখানে তৈরি হলো কিভাবে, আর ওখানে গেলই বা কিভাবে, প্রশ্ন কিন্তু এটা। এখন এই ককটেল যখন ফোটানো হয়েছে,
তখন সাথে সাথে বিরোধী দলের যিনি চিফ হুইপ উনি কিন্তু এখন আর নাহিদ ইসলাম না, ছাত্র নেতা শুধু না, উনি শুধু উপদেষ্টা না, উনি সাথে সাথে কি বললেন সরকার পক্ষ এটা করেছে। এটা কি কোনো বিবেকবান মানুষ বলতে পারে? উনি কেন বললেন? মানে এটা দেশে কি এরকম কোনো পরিস্থিতি এই মুহূর্তে আছে যে সরকার পক্ষের সাথে মানে এনসিপির কোন একটা, আমার দৃষ্টিতে ধরা পড়েনি, আমার বিজ্ঞ দুইজন যদি দেখেন, আমি তো এরকম কিছু দেখিনি, দেখতে পাচ্ছি না, বরঞ্চ জামাতের সাথে আমরা দেখি, কিন্তু এনসিপির ক্ষেত্রে তো আমি আসলে বরঞ্চ অনেক লিবারেল। এটা কি আসলে অতীতের ব্লেম গেমের একটা ধারাবাহিকতা? এক্স্যাক্টলি। আর সেটাই যদি হয়, অর্থাৎ কোনো কিছু না করে আমি যখন এটা বলবো, দেখেন আমি দুটোকেই কিন্তু সমালোচনা করছি। আমি বলতে চাই না ওই 21শে আগস্টে যে গ্রেনেড হামলার মতো করেও আমি কথা বলতে চাই না যে ওই সময় কে হামলা করেছে, নিজেরা প্লট সাজিয়েছিল, আমি এটাও বলতে চাই না, আমি ওনাদেরটাকেও এটা বলতে চাই না। আমি যেটা বলতে চাই, যে কোনো একটা জিনিস হলে আপনি দায়িত্বশীল, আপনি নাগরিক এবং সরকার, তার একটা সুষ্ঠু তদন্ত হবে। যদি এটা সাজানো হয় তার বিচার হবে, যদি সাজানো না হয় তার বিচার হবে। এবং সবচেয়ে বড় কথা, আমার রাষ্ট্রে ককটেল কি ভাই আমার আপনার বাসায় খেলার জিনিস না তৈরি করার জিনিস? নিশ্চয়ই না। তাহলে ওইটা তৈরি হচ্ছে মানে হচ্ছে আপনার নিরাপত্তা ব্যবস্থা জোরদার না। সহজ কথা। এই অভিযোগ যদি উনি করতেন আমি খুশি হতাম, কিন্তু সেই অভিযোগ না করে আপনি যখন বললেন আপনি করেছেন, পুরো গল্পটা ওই পুরনো দিনের মতো আমার কানের মধ্যে প্রকারান্তরে বলেছে যে পুলিশ বলেছে এটা এনসিপি এটার সাথে জড়িত। হ্যাঁ, মানে ওই পুরনো গল্পটাই আবার ফেরত আসলো না। তাহলে আমি নতুন কি এক্সাম্পল সেট করলাম? তো গণতান্ত্রিক চর্চাতে আগে গণতন্ত্রকে বোঝা এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকা, এটা খুবই জরুরি। গণতান্ত্রিক চর্চাতে কখনোই এমন হতে পারে না যে আমি আপনাকে আক্রমণযোগ্য করে তুলবো, আমি আপনাকে মব করব, আমি আপনাকে মৃত্যুযোগ্য করে তুলবো। এটা কখনো গণতান্ত্রিক চর্চা নয়। গণতান্ত্রিক চর্চা আপনার মত আপনি দিবেন, আমার মত আমি দিব, জনগণ ঠিক করবে কার মত গ্রহণযোগ্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা। জনাব রহিন হোসেন প্রিন্স, আইনমন্ত্রী যেমনটি জানালেন, জুলাই সনদকে প্রাধান্য দিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তার ভাষায় রায়ে 54টি বিষয়ে বলা হয়েছে, জুলাই সনদকে প্রাধান্য দিয়ে 54টি বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতা যদি আমরা তুলে ধরি, আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর মাঝেই তীব্র মেরুকরণ চলছে সংবিধান কেন্দ্রিক। এই বাস্তবতায় সমন্বয় করাটা কতটা চ্যালেঞ্জিং? আপনাকে ধন্যবাদ, আলোচকদেরকে ধন্যবাদ। আমি ওই কথার সাথে একটু ওই পঞ্চদশ সংশোধনের তত্ত্বাবধায়ক সরকারের আলোচনাটা আমি একটু করতে ইন্টারেস্টেড, সেটা একটু বলি এবং ভিন্ন চোখে আমি একটু এটা যা ফ্যাক্ট বুঝতে হবে সেটা একটু বলি। তার আগে ওই কথাটা খুব ছোট করে সারি, যে উনি কি 54টা বিষয়ে বলেছেন সংস্কার এবং তার বাস্তবতা। এখন অ্যাকচুয়ালি প্রতিটি যে কোনো সংস্কারের বিষয়টা এটা মনে রাখতে হবে, হুটহাট করে একটা চিন্তা করলাম আর করে ফেললাম, এটা কখনো যথাযথ হয় না। আমি শুধু এইটুকুই ব্যাখ্যা দিচ্ছি না, কারণ এই কথাটা কেন বললাম, কারণ ঐক্যমত্যের আলোচনায় আমাদেরকে এরকম মনে হয়েছে যে একটা চিন্তা করলাম, সেইটা এসে কিভাবে একটু সবার সাথে কথা বলে করা যায় তাই। কিন্তু আপনি বিশেষ করে যদি সংবিধান সংশোধনের প্রশ্ন যেমন থাকে বা অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কারের প্রশ্নগুলো থাকে, সেইটাকে গভীর পর্যালোচনা করেই করা দরকার। এবার আসি যে এই যে পর্যালোচনা করে করার কথা বলছি, এখানে 4 জন, আমাদের তো ধরেন 4 দল করলে 4 মত। তা আপনারটা তো আশা করে লাভ নাই। আপনি কোনটা করবেন হচ্ছে ঠিক আছে, এর মধ্যে যতটুকু ঐক্যমত্য হয়েছে সেটা করবেন, অথবা আপনি ক্ষমতায় গেছেন, আপনি যেটা করতে চান জনগণকে আস্থায় নিয়ে বা তার সম্মতি নিয়ে পারলে করবেন, না হলে ভুল পদক্ষেপ হবে, এইটুকুই। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে পাল্টাপাল্টি যেখানে যাচ্ছে, বিশেষ করে আমি সংসদের কথা বলছি, আর বাইরের তো কোনো পরামর্শ কেউ নেন বলে আমার কাছে মনে হয়নি। সুতরাং সেই জায়গায় ওই যতটুকু বিএনপি আশা হয়তো আগের বার করেছে, এখনও সে হিসাব নিকাশ করবে যে কতটুকু তার স্বার্থের জায়গা থাকে এবং কতটুকু জনতুষ্টিবাদী ধারা থাকে, সেইটুকুই তারা করার দিকে হয়তো ধীরে সুস্থে আগাবে। তবে আমি ধীরে সুস্থে আগানোর পক্ষে আরো বিবেচনা করে। তো আমি একটু আসি যে এইখানে যে আজকে আপনি যে প্রধান 2টা পয়েন্ট বলেছেন, যদি এই 2টার একটু স্পেসিফিক আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, বসবাসযোগ্য ঢাকা আর এবং পঞ্চদশ সংশোধনের ব্যাপারে। কিন্তু এইখানে আমি একটু ভিন্ন চোখের কথা, কারণ এই ক্ষেত্রে আমাদের দেশের মানুষ ভুলে যায়, তরুণ প্রজন্ম জানে না, তাদেরকে জানা দরকার। প্রথম কথা, এটা তো ভালো খবর, পঞ্চদশ সংশোধনের অনেক কিছু যা আছে সেটা তারা করেছে, কিছু রেখেছে রাজনীতির জন্য। তার মধ্যে যে 2টা হাইলাইটেড হচ্ছে যে নির্বাচনটার সময় তত্ত্বাবধায়ক সরকার আর গণভোট আমরা চেয়েছি,
তত্ত্বাবধায়ক সরকার এখন প্রয়োজন আমরা বলেছি, আমি আমার কথা বলছি, আমাদের দল আমরা যদিও ওই শব্দটাকে এইভাবে করার পক্ষে, যদিও সেটা আমি যাচ্ছি না, যেটা আছে থাকুক, যে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার। তাহলে কংক্রিট করলে তত্ত্বাবধায়ক সরকারের যে লুফলগুলো থাকে দীর্ঘায়িত করা অন্যগুলো, ওইগুলো যাতে রদ করা যায়, এটা হচ্ছে জেনারেল পজিশন। আর নিশ্চয়ই এটা যদি সংবিধানে পুনর্বহাল হয়, আগামী নির্বাচন যে এটার মধ্যে হবে, মানুষের চাওয়া, এটা ঠিকই আছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু কথাটা কি দেখেন, আমরা কি রাজনৈতিক দল এবং কি সংস্কৃতির এত বড় বড় লেকচার মারতেছি, করতেছি, 5 বছর দেশ চালাবো, তারপরে একটা ভালো নির্বাচন দিয়ে আমরা যে জিতবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারবো না, বা আমি জিতলে ক্ষমতা নিতে পারবো না। এটা কি একটু ভেবে দেখেছেন? তাহলে 5 বছর যেই ক্ষমতায় গেল, তার মানে আমরা সেই সক্ষমতা গড়ে তুললাম না, আমরা সেই পলিটিক্যাল কালচার করলাম না, কোনো কিছু করতে পারলাম না। তো এইটা যদি বলেন, এটা কিন্তু কোনো ভালো খবর না। যার জন্য এবার ইতিহাসের দিকে আসি, ওনারা নিশ্চয়ই জানেন 90-এর আগে গণ অভ্যুত্থানের সময় যখন এটা আলোচনা হয়েছিল, তখন অনেকের পক্ষ থেকে, আমি একা বামপন্থী আমার দল বলছি না, আমাদের একটা কি বক্তব্য ছিল আমি সেইটা মনে করিয়ে দিতে সবাইকে। আমরা বলেছিলাম যে এই যে তত্ত্বাবধায়ক সরকার প্রথমে 3 টার্ম রাখেন, এবং 3 টার্মের লক্ষ্যটা কি? 3 টার্মের মধ্যে 3-5-15, এই 3 টার্মের মধ্যে আমরা পলিটিক্যাল কালচার এমন গড়ে তুলি এবং প্রতিষ্ঠানগুলো গড়ে তুলব, যাতে করে আমাদের আর এ ধরনের সরকার ব্যবস্থায় যেতে হবে না। তার মানে আপনি যেটা পলিটিক্যাল কালচারের জায়গাটা আপনি অন্যভাবে নিয়ে আসতে পারতেন, কিন্তু কি খবর নিয়ে দেখেন, ওই সময় প্রধান 2 দল তারা কিন্তু কেউ এগ্রি করে নাই, কারণ মনে করছে ক্ষমতায় যাওয়ার পরে আমার মতো করব। কিন্তু পরে আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার আনতে হয়েছিল, আবার যারা আন্দোলন করে নিয়েছিল তারা বাতিল করে দিল। তার মানে রাজনীতিতে যে কোনোভাবে নিজের স্বার্থ, নিজের ক্ষমতা, নির্বাচনকালীন সময় নিজের পজিশনটা রক্ষাই কিন্তু ছিল। তা সেই জায়গা থেকে আজকে তত্ত্বাবধায়ক সরকার ভালো কথা, কিন্তু আমি সকল রাজনৈতিক দল যারা এই প্রধান ভূমিকা পালন করে, আমার দল সহ সবাইকে বলবো, আমরা এই টার্গেট ফিক্স করি। আমি কালকে এটা লিখিত করতে বলছি না, কিন্তু নিজে ঠিক করি আমরা কিভাবে একটা ভালো নির্বাচন যাতে করা যায়, তার জন্য এই পলিটিক্যাল কালচার কিভাবে পরিবর্তন করা যায়, যে খালি আমি ক্ষমতা যে কোনোভাবে সেটা করব না। আরেকটা কাজ, ওই যে ওই কথাটা, বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ করব। আমি ওই আলোচনা না করে যদি বাহাবা হয়ে যাক, এরপরে তো সব নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের হবে, আমি ওইদিকে অ্যাটেনশন দিলাম না, তাহলে এটা কোনো ভালো খবর হবে না। শুনে রাখেন, এই তত্ত্বাবধায়ক সরকারের উপরেও এমন নানাভাবে মাতবাড়ি, এমন ধরনের ঘটনাগুলো হয়তো বা ঘটতে পারে, যদি ওই কালচার এবং ওই ধরনের প্রতিষ্ঠান গড়ে না তুলতে পারি, তাহলে কিন্তু আপনি কার্যকর ভূমিকা নিতে পারবেন না। সুতরাং এই জায়গাটিতে দশক পেরিয়েও কেন আমরা প্রাতিষ্ঠানিক সংস্কারের পথে হাঁটতে পারলাম না, কেন আমরা সংস্কৃতিতে পরিবর্তন আনতে পারলাম না, সে আলোচনা আসতে চাই। একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে আমি আপনার কাছেই ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, সাথে থাকুন। আবার আমন্ত্রণ, দেখছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিএল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব রহিন হোসেন প্রিন্স, যে আলোচনায় আমরা ছিলাম, স্বাধীনতার 5 দশক পেরিয়েও কেন আমরা প্রাতিষ্ঠানিক সংস্কারের পথে অগ্রসরই হতে পারলাম না? আমি এটাকে খুব, আপনি গভীর বিশ্লেষণ দরকার নেই, খুব সহজ উত্তর বা সহজে আপনি বুঝতে পারবেন। এইটা করার ক্ষেত্রে আপনি কাদের কাছ থেকে ভূমিকা আশা করেন, বা আমরা কার কাছ থেকে ভূমিকা আশা করি? প্রধানত যারা শাসকরা থাকে তারা কি ভূমিকা নিচ্ছে, এটাই তো প্রধান ব্যাপার। এখন প্রধান আমরা কথায় হয়তো বলতে পারি জনগণ চাইলে, এগুলো বলতে টলতে পারি, কিন্তু জনগণ মানে তো আপনি 7.5 কোটি মানুষ ছিল যখন, বা এখন 18 কোটি একসাথে একটা স্টেডিয়ামে নিয়ে তাদের মত নিয়ে তো আর শাসন করতে পারেন না, নানাভাবে তাদের প্রতিনিধিত্ব হয়, না হলে কেউ জোর করে ক্ষমতায় এসে চালায়। তাহলে সেই শাসকরা যদি এই কাজটা করতে চাইতো, তার মানে যেটাকে একটু অন্য শব্দ যদি বলি, নীতিনিষ্ঠ রাজনৈতিক দল যারা নিজেদের ক্ষমতাটা প্রধান স্বার্থ বিবেচনা করবে না, ব্যক্তি গোষ্ঠী স্বার্থ বিবেচনা করবে না, ক্ষমতা স্থায়ী বিবেচনা করবে না, এই ধরনের কাজকে, জনস্বার্থের কাজকেই গুরুত্বতর বিবেচনা করবে, তাহলে তাদের ওই পিরিয়ডটায় অন্ততপক্ষে কাজের সূচনাটা করতে পারত। এইটাই হচ্ছে আমি বুঝি জেনারেল ফর্মুলা। ওনারা আরো বলতে পারবেন, এই যে আমাদের ম্যাডাম, তিনি অনেক গবেষক, উনি ওনার মতো করে এই পথে বলবেন। তার মানে এই কাজটা হয় নাই। আমি তো সহজ অঙ্কে, ওই অঙ্কে আমার ফর্মুলা বলে, সে বীজগণিতের অঙ্ক বলেন, যাই বলেন, যারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিল তারা ওই অর্থে
নীতিনিষ্ঠ রাজনীতি পরিচালনা করে নাই, জনস্বার্থে এই কাজগুলো ভাবে নাই, নিজের স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থ ওটাই বিবেচনা করেছে। এবং জনগণকে আমরা অনেক সময় যথাযথ মেসেজ না দিয়ে আমার বিবেচনায় চোখে ঠুলি পরিয়ে রেখেছি। আমি যার জন্য এই যে ছোট কথা বললাম, দেখেন, হ্যাঁ নিঃসন্দেহে আমি এটা 100 বার বলছি, কারণ এইবারও আমাদের মুভমেন্টের অন্যতম ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, যেটাকে আমি বলেছি ওইটা যাতে কোনো অপব্যবহার না হয়। আমাদের কংক্রিট পজিশন হচ্ছে নির্বাচনকালীন তদারকি সরকার শব্দটা হতে পারলে ভালো, তা সেটা শব্দ নিয়ে আমি তর্ক করব না। তাহলে সেই জায়গাতে আমরা যদি মানুষকে এখন একটা ট্যাবলেট গিলাই, এই যে তত্ত্বাবধায়ক সরকার হয়ে গেছে আর সব যেন দুধে ধোয়া হয়ে যাবে, তাহলে কিন্তু ভুল পদক্ষেপ হবে। এই জন্যে ওই যে কথাগুলো বললাম আরো এর সাথে যুক্ত করাই, যে আমরা এই ধরনের কাজগুলো যদি না করি তাহলে কিন্তু করতে পারবো না। জাস্ট একটা ছোট উদাহরণ দিই, ধরুন বোঝার জন্য, আমরা এবার একটা পার্লামেন্ট নির্বাচন করলাম। হ্যাঁ, এই পার্লামেন্ট নির্বাচনকে তো আমরা সবাই মেনে নিয়েছি, অগ্রহণযোগ্য বলতে পারবো না, কিন্তু আপনি শেষে দেখছেন এখন দেখলাম এই যে বিরোধী দল, মুক্তিযুদ্ধ বিরোধী হিসাবে যারা খ্যাত, তারা বলছে এটা নাকি তারা জিততো, তাদেরকে হারায় দেওয়া হয়েছে। এবং অন্তর্বর্তী সরকার সেই ষড়যন্ত্র অংশ ছিল, অন্তর্বর্তীকালীন সরকার ষড়যন্ত্র করছে। আর পার্লামেন্টে তো আমরা শুনলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এনসিপি আর কেনারে জামাত, আমরা কেনা জানে যে তারাই তো ছিল। এবং সর্বশেষ বেশি দূরে যাওয়ার দরকার নেই, যখন আমাদের আদালতের অনেকে রিজাইন করলো, কি ওই যে অ্যাটর্নি ডেপুটি জেনারেল সবাই বললো ওরা নাকি সব জামাতি। তার মানে তারাই এখন বলছে। আবার এইখানে অনেকেই জানেন কতগুলো আসনের ব্যাপারে এটা তো বলাই আছে, তারা আসলে জিতেছে হয়েছে, কিন্তু সরকারি দল এখন যারা ক্ষমতায় তাদের অনেকেও এগুলো বলেছে। তো এই সবগুলো আপনি হয়তো কংক্রিট ফর্মে তো ঠিক করতে হবে। আর একটা কথা আসে, দেখেন এখন স্থানীয় সরকার নির্বাচন আমরা মুখস্থ বলে দেই, আমরা সবাই এই নির্বাচনতে শিক্ষা নিয়ে ওইখানে করিব। করলে তো ভালো, শিক্ষা নিয়ে কোনটা করব? যে কোনোভাবে জিতে আসা, নাকি ওইখানে জনগণের পাওয়ার করার জন্য আমি ওইখানে ভূমিকা পালন করব? কিন্তু সেইটা করতে গেলে ওই যদি বলেন মুখে বললে তো হবে না। আমরা যেটা মনে করি কালচার একদিনে পরিবর্তন হবে না যদি ওই রকম নির্দিষ্ট না পাই। তাহলে ন্যূনতম আপনি যে এমপি সাহেবদের কাছ থেকে ক্ষমতা তারা ওইখানে কক্ষিগত করবে না, স্থানীয় সরকার তার মতো দায়িত্ব পালন করবে দক্ষ দুর্নীতিমুক্তভাবে। কই সে আলোচনা তো তুললেন না। নির্বাচন ব্যবস্থা এবারও তো দেখা গেল টাকা সহ অন্যের খেলাটেলা আমরা কেনা জানি। তাহলে সেইটা দূর করার জন্য স্থানীয় নির্বাচনের আগে তো ওই সংস্কারের আলোচনা কি হলো? এখনো হলো না। তার মানে এটা হয়ে গেলেই হয়ে যেত তা না, কিন্তু ওইটাও সূচনা করলে আমরা কতগুলো হয়তো একটা আলোর রেখা দেখার সুযোগ পেতাম, কিন্তু সেইটাও তো আমি করলাম না। সুতরাং এইগুলো না করে আমরা যদি শুধু প্রত্যাশা করতে থাকি তাহলে খুব ছোট্ট ভাষায় বললে হতাশই হবেন, আর কেন হলো না কথা বলবো আমরা, কিন্তু এটা বাস্তব পথ খুঁজে পাবো না। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা। 24-এর গণঅভ্যুত্থান আমাদের পরিবর্তনের একটা সুযোগ দিয়েছিল, সেই সুযোগ আমরা কতটা কাজে লাগাতে পারলাম, নাকি গণঅভ্যুত্থান শুধুমাত্র রাজনৈতিক বৈধতা আদায়ের এক ধরনের প্রতিযোগিতায় পরিণত হলো? আপনি আমাকে একটা মন খারাপ করার প্রশ্ন জিজ্ঞেস করেছেন, বুঝতে পেরেছেন? মন খারাপ করার প্রশ্নটা কেন, মানে 24-এর গণঅভ্যুত্থানে যে জন আকাঙ্ক্ষা ছিল, যে গণজোয়ার ছিল, দেখেন ওয়ান্স ইন এ ব্লু মুন পৃথিবী, কিন্তু পৃথিবীর খুব কম জাতি রাষ্ট্র এরকম সুযোগ পায়, আমি যেটা দেখতে পাই, মানে খুব কম। এটা এমন না যে প্রতিটা জাতি রাষ্ট্র এরকম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, বুঝছেন? ফ্রেঞ্চ রেভলিউশন যেরকম হয়েছিল, ঠিক আছে, যে একটা 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 হিউজ চেঞ্জ, ঠিক আছে, কিন্তু সেটা বিপ্লব ছিল, সেটার একটা পরিকল্পনা ছিল, সেটা একটা দর্শন ছিল, ফিলসফি ছিল। 24-এর ঘটনাটা শুনতে খুব খারাপ লাগবে, বাট বাস্তবতা হচ্ছে এটা একটা অঘটন ঘটে গেছে, বুঝতে পারছেন? মানেন বা না মানেন, আমার ধারণা ওই 24-এর কেউ প্রস্তুতি ছিল না যে আসলে আমি দেখব যে যিনি তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন তিনি হঠাৎ নাই হয়ে যাবেন, তারপরে আপনার স্পিকার নাই হয়ে যাবেন, স্বরাষ্ট্রমন্ত্রী, মানে যা আছে সব নাই হয়ে যাবেন, নাই হতে হতে এমনকি বাইতুল মোকাররমের খতিবও নাই হয়ে যাবেন। এটা একটা অদ্ভুত জাতি রাষ্ট্র, মানে আপনি আমাকে বুঝিয়ে বলেন, বুঝলাম যে নাই হয়েছেন, কিন্তু খতিব কেন পালিয়ে গেছিল এটা আমি আজও বের করতে পারি। মানে দলীয়করণ কোন পর্যায়ে পৌঁছে গেছে সেটারও নিশ্চিত বার্তা অবশ্যই। এবং এই যে এই জন্যই বললাম যে একটা রাষ্ট্রে আপনি এরকম এই মাত্রার দলীয়করণ করলে যে পরিণতি হবে। এবং আরেকটা কথা আমি আপনাকে বলি, যেদিন তুমি ডামি ইলেকশনটা হয়েছিল 24-এ, আমি বিশ্বাস করি না যে আসলে তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি আসলে জানতেন না যে তার পরিণতি কোন দিকে যাচ্ছে।
And আমি তুমি দামি ইলেকশন যখন হয় সেই। সেইটার পরিণতি যদি যাবে, এটা তো মনে হয় মানে যে কোনো যেকোনো একটা মানুষ রাজনৈতিক মানে বুঝতে পারে, রাজনৈতিক কোনো কথা। রাজনৈতিক প্রয়োজন হয় না। তাহলে এইটা না আমাকে এখন অনেক বেশি ভাবায় যে তাহলে কি ওনারা এই প্রিপারেশন নিয়ে রেখেছিলেন নাকি, যে মানে আমি এইরকম পরিস্থিতিতে পড়লে আমি এই ঘটনাটা ঘটবো। কারণ ওই ইলেকশনটা ইটসেলফ একটা মানে গণতন্ত্রের জন্য, জনগণের জন্য একটা চপটঘাত ছিল আমি তুমি দামি ইলেকশনটা। এটা কিন্তু সত্য। এখন বাস্তবতা হচ্ছে 24, আপনি যে প্রশ্ন করলেন যে 24 আমাকে কি দিয়েছে, 24 আমাকে একটা, ওই যে বললাম আমি প্রত্যাশা করতে পারি, কিন্তু 24 আমাকে বেদনা দিয়েছে, 24 আমাকে মব দিয়েছে। মানে আপনার শুনতে যেমনই লাগুক, 24 আমাকে মব দিয়েছে, 24 আমাকে আতঙ্ক দিয়েছে। 24 সবচেয়ে বড় যে জিনিসটাকে আমাকে দুঃখ দিয়েছে সেটা হচ্ছে স্বপ্ন দেখতে ভয় পাওয়া। মানুষ কিন্তু স্বপ্নের উপরে বাঁচে, আকাঙ্ক্ষার উপরে বাঁচে। এটা হচ্ছে দুঃখের কথা বলছি এত, কিন্তু তার মানে কিন্তু এইটা না যে সেই ত্যাগগুলোকে আমি স্বীকার করছি না, কারণ ওটা আমাকে আরো বেদনার্ত করছে। ওই যে 1400 মানুষের রক্ত, হ্যাঁ, এটা তো আপনার ভীষণ রকমের বেদনার বিষয় আমার জন্য। সেই রক্তের জাস্টিফিকেশন কি কোথায় ছিল? সেই রক্তগুলো কি আসলে মবের জন্য দেওয়া হয়েছিল? সেই রক্তগুলো কি এই বোধের জন্য দেওয়া হয়েছিল যে আমার পুরা জাতি রাষ্ট্র একটা ফার রাইটিস্ট একটা গ্রুপের কাছে চলে যাবে, আমি জুই, আপনি, আমরা মেয়েরা হঠাৎ করে চিন্তা করতে শুরু করে দিব আসলে কি আমি রাস্তায় নিরাপদে যেতে পারবো, এখানে কি ঠিক মতো বসতে পারবো, এই বাইরের থেকে যাই, এই বোধ তো আমার কিন্তু আসেনি কখনো। মেয়েদের পোশাক নির্ধারণ করবে অন্য কেউ, মেয়েরা ঠিক পড়লো কিনা সেটা নিয়ে কথা হবে, এইসব নিয়ে কথা হচ্ছে। এবং বিশ্বাস করেন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি যে আমি কখনো ভাবতে পারি নাই যে 24-এর পর এমন পরিস্থিতি তৈরি হয়েছে, আমার কিন্তু চিন্তা করতে হয়েছে আমি কি এই টিপটা পরবো কি পরবো না। এই জায়গাটাতে আমাকে তো এই বেদনা আমি কোথায় রাখবো? এটা তো একটা ছোট বেদনা, আমি বলছি, মানে এটার জন্য তো এটা ছিল না। আকাঙ্ক্ষাটা কি ছিল? আকাঙ্ক্ষা ছিল ন্যায্যতার, আকাঙ্ক্ষা ছিল সততার, আকাঙ্ক্ষা ছিল হচ্ছে আমার অধিকারের আকাঙ্ক্ষা। কিন্তু আমি আসলে হিসাব মিলাতে পারি না যে অধিকারটা আমার ছিল, সেই অধিকারটা কবে কখন সেই ক্ষমতাই তো লোকজনের অধিকারে পরিণত হলো। কোটা না মেধা বলার মধ্য দিয়ে কেন কিভাবে এই ছাত্র জনতা কোটাতেই নেতা বনে গেলেন, এই ব্যাখ্যা আমি আজও বুঝতে পারলাম না। আমি শিক্ষক, আমার ছাত্রদেরকে আমি কেন ক্লাসরুমে পেলাম না, কেন আমি মামার বাড়ির আবদার শুনলাম আমি পরীক্ষা দেব না। ধন্যবাদ জানাচ্ছি জনাব শামীম কামাল। যে বাস্তবতা ডক্টর স্মিথা রেজওয়ানা তুলে ধরেছে তার জন্য কি কোনোভাবে 24 দায়ী, নাকি একটি সুবিধাবাদী পক্ষ 24কে ভর করে ভিন্ন বাস্তবতা তৈরির এক ধরনের নীল নকশা তৈরি করেছিল? না, দেখুন, আপনার কোনো সময় যদি মানে উপলক্ষ লক্ষ্যকে ছাড়িয়ে যায় তাহলে কিন্তু সেখানে গন্তব্যে পৌঁছা যাবে না। আচ্ছা, আজকে উভয় বিজ্ঞ আলোচক আমি বলবো, প্রিন্স ভাই বলেছেন যে আসলে যদি এটা প্রাতিষ্ঠানিকরণ না হয় গণতন্ত্র, তাহলে কোনোদিন গণতন্ত্র আসবে না। আমি সকলের অবগত জানাতে চাই যে বড় বড় রেভলিউশনগুলো হয়েছে, ফ্রেঞ্চ রেভলিউশন বলেন, গ্রেট রেভলিউশন অফ ইংল্যান্ড বলেন, ইরানের রেভলিউশন বলেন, বলশেভিক রেভলিউশন, এগুলো যেগুলো সব মোটা দাগে কয়েক লক্ষ তো বিপ্লব হয়েছে সারা পৃথিবীতে, তার মধ্যে 7-8টা বিপ্লবকে আমরা সফল ধরতে পারি। এই বিপ্লবগুলি হওয়ার পরে প্রথম যেটা হয়েছে বৈপ্লবিক সরকার গঠিত হয়েছে। আবার যেটা বললেন ফ্রেঞ্চ রেভলিউশন, টেনিস কোর্টে বসে 20শে জুন শপথ নিয়েছে আমরা উঠবো না এখান থেকে যতক্ষণ পর্যন্ত লিবার্টি ফ্র্যাটার্নিটি না আসবে, এবং একদিকে গিলোটিনে ফাঁসি হচ্ছে, একদিকে এখানে আইন প্রণতি হচ্ছে। এবং দেখুন, একটা করে সফল বিপ্লবের এইটা অর্জন করতে লাগে 200 থেকে 250 বছর। তারপরে প্রিন্স ভাই অত্যন্ত আশাবাদী বলেন যে অ্যাটলিস্ট শুরুটা হোক। একইভাবে আপা যেভাবে, স্নিগ্ধা আপা যেভাবে আপনার হতাশ হচ্ছেন, চিন্তা করতে পারছেন যে তার পার্সোনাল ইয়েটা মানে আশঙ্কার জায়গাটা উনি টিপ করতে পারবেন কিনা, ওই পর্যন্ত চলে গেছে। তো যাই হোক, এখন আমরা আশাবাদী এবং খুশি যে আজকে উনি টিপ করে আসছেন, মনে পরিবেশটা অনেকটাই মানে সহনীয় পর্যায়ে আছে। এর মূল কারণটা কি? খুবই আক্ষেপ করে আপা বলছেন, আমিও সেই আক্ষেপে বলতে চাই, এভাবে আর কতদিন? আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশে 10 বছর পর পর এরকম একটা করে আন্দোলন বা বিপ্লব হয়। আপনার স্বাধীনতার পরে 75-এ যে টার্মোয়েল গেল, 90-তে হলো, 2006-এ গেল, আবার 2024-এ গেল। মানে 10 বছর পর পর এরকম একটা ম্যাসিভ আপহিবল একটা হয়, গণ অসন্তোষ বা বিক্ষোভ হয়। এরপরে কি হয়? ভূমিধস বিজয় নিয়ে একটা করে রাজনৈতিক দল আসে,
যে দলগুলি রাজনৈতিক ভূমিধস নিয়ে আসে এরা আবার ভূমিধস পরাজয় নিয়ে ঝাঁটাপেটা হয়ে বের হয়ে যায়। বাংলাদেশের অনেক কারণটা কি জানেন? কারণ হচ্ছে একটা, আমরা সঠিক জিনিস চিনতে পারি না। আপনি বানরের সামনে টাকা রাখবেন এবং কলা রাখবেন, বানর কলা পিক আপ করবে, কারণ বানর জানে না যে টাকা দিয়ে অনেক কলা কেনা যায়। আমাদের অবস্থা হচ্ছে জাতিগতভাবে এমন একটা জায়গায় আমরা বারবার একই ভুল আমরা করছি। সুতরাং এই জিনিসগুলিকে আপনি যখন এই যে 24-এর যে আন্দোলন হলো, প্রত্যেকটা আন্দোলন বিপ্লবের তো কিছু অর্থনৈতিক কারণ থাকে। এবার এটার মূল কারণ, এই আন্দোলন যদি এক কথা বলেন যে একটা কারণ বলেন, আমি বলবো অর্থনৈতিক কারণ। মেধা বা কোটা কোত্থেকে আসলো? কর্মসংস্থান, দারিদ্র, সেখান থেকে, এই কোটা বিরোধী আন্দোলন থেকে আসলো। তো এই যে আন্দোলনটা হলো, এই আন্দোলনের ফলে বিপ্লব যখন অর্জন মানে সফলতা আসলো, তারপরে কি অর্থনৈতিক সংস্কারটা হয়েছে আমাকে বলেন? কোনো সংস্কার হয়নি। তারপরে বৈপ্লবিক সরকার এবং সাংবিধানিক সরকারের মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ আছে। আমাদের না হয়েছে বৈপ্লবিক সরকার, না হয়েছে সাংবিধানিক সরকার। এই বাস্তবতায় মৌলবাদের উত্থান কেন ঘটলো তার পেছনে কি কারণ রয়েছে? মৌলবাদের উত্থান এটা ব্যাখ্যা করবেন কিভাবে? মৌলবাদের উত্থান হয়েছে কিনা ব্যাখ্যা করবেন কিভাবে? আমরা এটুকু বুঝি যে সরকার এবং বিরোধী দল মিলেমিশে এখন সংসদ চালাচ্ছে। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব শামীম কামাল, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আইনমন্ত্রী যেমনটি বলেছেন আমাদের এক পাশে ফ্যাসিবাদ, অন্য পাশে মৌলবাদ। মৌলবাদের উত্থানের পেছনে কি কারণ থাকতে পারে? মৌলবাদের উত্থান হয়েছে আমি এটাতে বিশ্বাস করি না। আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে বিএনপি এবং জামাত ইসলাম খুব মিলেমিশে আছে। তাদের ভয় একটা, আওয়ামী লীগ যদি কোনোদিন পুনর্বাসিত হয়ে রাজনীতি আসে, যেটা সম্ভাবনাকে উড়িয়ে দেওয়ার কোনো কারণ নেই। আমি ডে ওয়ান থেকে বলছি যে আওয়ামী লীগ বিশাল একটি দল, এই দলটা ফিরবে। আপনারা স্বৈরাচার শেখ হাসিনা সহ হাজার হাজার স্বৈরাচার অপরাধীর কোনো বিচার করতে পারলেন না, কিন্তু নিরীহ মানুষকে অনেকে কষ্ট দিয়ে যাচ্ছেন। সুতরাং আওয়ামী লীগ যখন যদি কোনোদিন ফিরে, তাহলে তো তখন তো যৌথভাবে প্রতিরক্ষার ব্যবস্থা করতে হবে বিএনপি এবং জামাত ইসলামকে। তো সুতরাং আমি তো মৌলবাদের উত্থান কি দেখছি, কি কোন বিষয়টা ঘটলো হঠাৎ করে সেদিন কালেমা খচিত মানে পত্রিকা ছাড়া, পতাকা ছাড়া আমি মৌলবাদের উত্থানমূলক কিছুই দেখতে পাচ্ছি। একটা ভিন্ন বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আপনার দলকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি একটি অভিযোগ সামনে এসেছে, বলা হচ্ছে যে আপনার দলের সাথে আইএসআই এর এক ধরনের সংশ্লিষ্টতা রয়েছে। এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন? যে আপনাকে ধন্যবাদ, এটা অত্যন্ত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি গতকালকে দেখেছি যে জনতার দল সহ আরো দুই একটা দলকে উল্লেখ করে জনৈক ভদ্রলোক আমাদের সাথে আইএসআই এবং পাকিস্তান এমবাসির সংশ্লিষ্ট করে একটা অপপ্রচার করেছেন। তো যাই হোক না কেন, আমি যখন রাজনৈতিক দল গঠন করি জনতার দল, প্রথমে আমাকে বলা হলো আওয়ামী লীগের বি টিম, পরে বললো যে বিএনপির দলের সমর্থক, তারপরে বলে রয়ের সমর্থক, ভারতের সমর্থক, এখন আইএসআই। আমার আসলে অনেক ধরনের পরিচয় বাই দিস টাইম মানে এস্টাবলিশ হয়েছে। তবে ওই ভদ্রলোককে আমি মারাত্মকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি, কারণ আমরা দলীয়গতভাবে আলোচনা করছিলাম, কোনোভাবে আমাদের দলের প্রচার প্রসার হচ্ছিল না। এই ভদ্রলোক আমাকে এত উপকার করবে, এই জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাই। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, জনতার দল আমরা 1 টাকার কোনো অবৈধ পয়সা আমাদের দলে প্রবেশ করতে দেইনি। আমাদের দলের ফান্ডে ছিল মাত্র 11,000 টাকা, এবং আমরা এককভাবে নির্বাচন করেছি। অনেক লোভ, অনেক অফার দেশে বিদেশে থেকে আমরা মারিয়ে এককভাবে নির্বাচন করেছি। আমরা বলেছি আমরা অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর অফিসারদের নেতৃত্বে একটা দল। আমরা জন এফ কেনেডির একটা কথা আমরা স্বীকার করি, আস্ক নট হোয়াট কান্ট্রি হ্যাজ গিভেন টু ইউ, আস্ক হোয়াট ইউ হ্যাভ গিভেন। আমরা মনে করি এই গরিব দেশ আমাদের অনেক দিয়েছে, আমাদের অনেক কিছু দেওয়ার আছে, এবং আমরা এতদিন অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি, এখন আমাদের প্রতীক হচ্ছে কলম, আমরা কলম নিয়ে যুদ্ধ করতে চাই। আমরা আমাদের নেতৃত্বের ক্ষেত্রে আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে, আমাদের জনতার দলের মূল উদ্দেশ্য হচ্ছে পরবর্তী প্রজন্ম। প্রত্যেক বছর বাংলাদেশে 5 থেকে 7 লক্ষ বেকার শিক্ষিত যুবক হচ্ছে। কারো কোনো খবর আছে? কেউ বলতে পারবে সমাধান কি? আমরা বলেছি কোন ঐতিহাসিক মীমাংসিত সত্যের ব্যাপারে আমরা আর কোনো বিতর্কে যেতে চাই না, আমরা পিছনে তাকাতে চাই না। আমরা এই কারণে এককভাবে নির্বাচন করেছি, এবং যদি কোনোদিন জনতার দল সম্পর্কে কোনো অনৈতিকতা, কোনো দলের লেজুর ভিত্তি, কোনো সংস্থা লেজুর ভিত্তির প্রমাণ কেউ করতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব শামীম কামাল। এত বড় দৃঢ়তা নিয়ে যদি কথা বলে কেউ সাহস থাকে, তা আমার সামনে আসে। ধন্যবাদ জানাচ্ছি। অধ্যাপক ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা, যেমনটি শামীম কামাল বলছিল, বর্তমান বাস্তবতায় সরকার আর বিরোধী দল মিলেমিশে একাকার, এই অভিযোগটা কিন্তু বিগত সময় আমরা শুনেছি। বাস্তবতাটা আসলে কি? আচ্ছা, বাস্তবতা হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা সব সময় ব্রাজিল আর আর্জেন্টিনার হয়, বুঝতে পেরেছেন? এখন ধরেন আমি কিন্তু মেন করে বললাম, ব্রাজিল যখন চলে যায় তখন কিন্তু আপনার আর্জেন্টিনার সমর্থকও চায় যে ও শেষ পর্যন্ত থাকুক, কারণ ততক্ষণ খেলার একটা ইস্যু থাকে। এখন খেলা যদি এরকম হয় যে ধরেন আপনার খেলা খেলছে হচ্ছে মানে আর্জেন্টিনা আর হচ্ছে ধরেন উরুগে,
এরকম একটা দলে যখন খেলা চলে, তখন আপনি আপাত দৃষ্টিতে খেলা তো দেখতে পাবেন, কিন্তু তখন আর্জেন্টিনাও তাকে দেখা যায় যে তুমি বলটা পাস করো, তা না হলে তো খেলাটা লোকজন দেখবে না। বিশ্বকাপ ফাইনাল চলছে, বুঝতে পেরেছেন? এই কথাটা আমি এই জন্য বললাম, যত যাই বলেন, আগে যেরকম মাঠের দল ছিল, মানে সংসদের দল বিএনপি ছিল না, কিন্তু আওয়ামী লীগ জানতো যে আসলে তার বিরোধী দল কে, সে জানতো যে তার বিরোধী দলটা হচ্ছে বাইরে। একইভাবে বিএনপি জানে যে অ্যাকচুয়ালি তার প্রতিদ্বন্দ্বী দলটি কে। অসংখ্য ধন্যবাদ যারা অধ্যাপক ডক্টর স্নিগ্ধা রিজওয়ানা। জনাব রহিন হোসেন প্রিন্স, বর্তমান বিরোধী দল কি সত্যিকারের বিরোধী দল হতে পারেনি? না, আমি প্রথমে এই শব্দগুলোটাই নিজে বুঝতে পারি না, আমি সত্যিকারের বিরোধী দল বলতে কি মিন করেন, কারণ কারা আছে তাদের উপরে নির্ভর করে। আমি যদি বুঝে থাকি সত্যিকারে হয়তো এইভাবে মনে করে যে ক্ষমতায় আছে তার সাথে নীতিগতভাবে বিরোধিতাকারী দল যদি থাকে, তাহলে আপনি দেখবেন যে সে নীতিগত বিরোধিতার কথাটা স্পষ্ট করে বলছে। সেটা জনস্বার্থ কতটুক আছে না আছে সেটা পরে গেলাম। তা আপনি এইবারের যারা আছে তাদের সাথে কোন নীতিতে বিশেষ পার্থক্য আমাকে বলেন তো? একসময় তো এরা একসাথে ছিল, প্রধানত ইকোনমির যে জায়গাটা, মুক্তবাজারের নামে যে ধারা, সেইটাই তারা জায়গাগুলোতে যাচ্ছে। সুতরাং এইগুলোর মধ্যে ঐক্যটাই বেশি। একদিকে ঐক্যের বার্তা আপনি যেমনটি দেখতে পাচ্ছেন, আবার আমরা তেমনও দেখতে পাচ্ছি যে বিরোধী দলীয় নেতা কখনো সরকারি বিরোধী প্রতারণার অভিযোগ কখনো বলছেন একটি ঝাঁকুনি যথেষ্ট, কখনো আবার অনিবার্য বিপ্লবের কথা। আমার পয়েন্ট অন্য জায়গায়। যদি ধরেন, আমাকে যদি বলেন, ধরেন এই যে মার্কিনের সাথে একটা বাণিজ্য চুক্তি হলো, কোনো কথা শুনেছেন বিরোধী দলের কাছে? সরকারি দল এবং বিরোধী দল, আমাকে বলেন। না, সংসদের বিরোধী দল হচ্ছে রবিন ফারহানা, মানে তাও তাকে বলতে দেওয়া হলো না। আমি বলছি নীতিগত কোন জায়গায়, ধরেন ইকোনমি, আপনি কি দেখেছেন যে ইকোনমির দর্শনটা কি এটা নিয়ে কথা বলেছে যে বিএনপি তুমি যে দর্শনে করেছো, আমরা মনে করি এই দর্শনের বাইরে এই দর্শনটা করা উচিত ছিল। আজকে যে তথ্যটা, ভয়াবহ তথ্য, ওই যে ভাই উনি শুরুতে তো অনেকগুলো কথা বললেন যে বিগত দিনগুলোতে যেভাবে আমাদের উন্নয়নের ঢাকঢোল আমরা পিটাইলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়, আজকে এসে দেখছি কি শেষে আমরা শুনলাম যে সরকারি কি বলে, কোনো টাকা দেওয়া হবে না, ই বন্ধ সে বন্ধ, আর আমার বাজেট আলোচনায় ডাউস বাজেট করে অর্থমন্ত্রী তো বলছে 3 বছরে, মানে ভাবটা এরকম 3 বছরে কিছুই দিবার পারুম না আর কি। তাহলে আমি বলি যে তাহলে এই জায়গাগুলোতে একটা যদি নীতিগত বিরোধী দল, মানে আদর্শিক দিক থেকে হতো, আমি যদি বলি আমরা থাকতাম, আমরা হয়তোবা আমরা বিকল্প দিকটা দেখাইতে পারবে, কোন বিকল্পটা তারা দেখাইছে। সুতরাং সেই অর্থে আসলে নীতিগত কোনো বিরোধিতা নাই, কিন্তু যেটা দেখতে পাচ্ছি কিভাবে কাকে ঘায়েল করা যায়, কোন পপুলিস্টিক পজিশন দিয়ে, সেটাই বলছে। যুক্তি তর্ক আছে কি নাই সেটা প্রধানত নাই, কিন্তু মানুষ যদি প্রকৃত বিরোধী দল চায় এটা দর্শন দেখে হিসাব করতে হবে। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে এখানে শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।